কারণ সেই দিনটা দেখার জন্য আপনি বেঁচে থাকবেন না। আজ তো এখানে তোমার থাকার কথা ছিল। আমি ভেবেছিলাম তুমি সুস্থ হয়ে উঠবে, ডাক্তারও তাই বলেছিল, কিন্তু হঠাৎ করে সব শেষ হয়ে গেল। তারপর থেকে তোমাকে ছাড়া এই বাড়িতে আমি একা থাকতে পারি না। বাড়িটা বড্ড খাঁ করে। জানি তুমি আছো, সবটা দেখছো, তাও বড় একা লাগে। কেন আর কটা দিন অপেক্ষা করলেন অমিতেশ? কেন হঠাৎ করে ছেড়ে চলে গেলে আমায়? স্যার, স্যার এটা কি করছেন? মাস্কটা এভাবে খুলবেন না, আপনার শ্বাসকষ্ট বেড়ে যাবে যে। আমি নিজে না চাইলে আমার কোনো ক্ষতি হবে না বীরেন্দ্র। আমার তোমাকে কয়েকটা কথা বলার আছে, কথাগুলো বলতে দাও। তুমি যখন আমার বিয়ে ছিলে তখন তুমি আমাকে স্যার বলতে, আর এখন আমার জামাই হওয়ার পরেও তুমি আমাকে স্যার বলছো কেন? কারণ স্যার, আপনি চিরকাল আমার গুরু, আমার অভিভাবক, আমার ঈশ্বর। আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে বলে আমি এটা ভুলে যেতে পারি না যে আমার জীবনটা আপনারই দান। তাই আপনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আমার কোনোদিনই কম হবে না। কিন্তু কিন্তু কি বীরেন্দ্র? আপনি যে আমাকে আপনার উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছেন, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না স্যার। আমি কি সত্যি আপনার যোগ্য হতে পেরেছি? নিজের যোগ্যতা সম্বন্ধে তোমার দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আমার কোনো দ্বন্দ্ব নেই। তাই জানি আমার সিদ্ধান্ত ভুল হতে পারে না। তাছাড়া আমার অমন বুদ্ধিমতী মেয়ে, সে কি তোমায় এমনি ভালোবেসেছে কোনো কারণ ছাড়া? কিন্তু স্যার, সেটাই কি আপনার উত্তরসূরি হওয়ার পক্ষে যথেষ্ট? আমি কিন্তু মানুষকে সহজে বিশ্বাস করি না, কিন্তু তোমায় করেছি। কারণ আমি জানি তুমি আমার জায়গা নিতে পারবে। না স্যার, কখনো না। আমি এটা কোনোদিন পারবো না। পারবে বীরেন্দ্র, তুমি সব কিছু সামলে নিতে পারবে। ললিতা হয়তো এখন তোমার আর নন্দিতার বিয়ে নিয়ে অসন্তোষ প্রকাশ করছে, কিন্তু দেখো, খুব শিগগিরই ও তোমাকে জামাই বলে মেনে নেবে। তুমি তুমি মিলিয়ে নিও আমার কথা। আচ্ছা, নন্দিতা এলো না কেন আমাকে দেখতে? স্বর্গরাজ্যে দুঃখ যখন মহাদেবকে অপমান করেছিলেন সতী, তখন আগুনে ঝাঁপ দিয়েছিল। কোনো মেয়ে তো তার স্বামীর অপমান সইতে পারে না। আমার নন্দিতাও পারেনি। ও তো তোমাকে খুব ভালোবাসে। তাই আমার বিশ্বাস তোমরা দুজনে মিলে সব ঠিক করে দিতে পারবে। সেই দিনটাকে দেখার অপেক্ষায় আমি আছি। স্যার, স্যার আপনি আর কথা বলবেন না। মাস্কটা লাগিয়ে আপনি বিশ্রাম নিন। স্যার, আমি জানি আপনার সব কথা একদিন সত্যি হবে। অন্তত সেই দিনটা দেখার জন্য আপনি সুস্থ থাকুন। আপনি এখন বিশ্রাম নিন। আমি আসবো, কাল আবার আসবো।
বীরেন্দ্র আর নন্দিতাকে ভালো রেখো ঠাকুর। স্যার, রঞ্জিত, তুমি এসেছো? আর কোথায় বা যেতাম স্যার? আমি তো এই রুদ্রপুরকেই আমার ঘর বাড়ি করে নিয়েছি না। রোদ, ঝড়, জল, বৃষ্টি সব কিছু মাথায় নিয়ে শুধু ছুটে চলেছি আপনার পিছু পিছু। আপনি যেখানে যাবেন, রাজ্যের এই প্রান্ত থেকে ও প্রান্ত, ও প্রান্ত থেকে এ প্রান্ত, প্রত্যেকটা দিন। এটা কিন্তু আপনাকে মানতে হবে স্যার, আমি কিন্তু অনেক কাজ করেছি এই বাড়ির জন্য, অনেক কিছু করেছি আপনার পার্টির জন্য। সত্যি কথা বলতে, এই যে আপনি সিএম হয়েছেন, সেটা কিন্তু আমার পরিশ্রমের জন্যই হয়েছেন স্যার। অথচ দেখুন, আজ আপনার শেষ সময় আপনি কিন্তু নিজের উত্তরসূরি হিসেবে আমাকে বাছলেন না। কাকে বাছলেন? আমার ভাই বীরেন্দ্রকে। মানে আপনি কাজটা আমাকে দিয়ে করালেন আর ফল আপনি অন্য কাউকে দিয়ে দিলেন। এটা আপনার কেমন বিচার স্যার? রঞ্জিনী, বীরেন্দ্রর যোগ্যতা। আমার যোগ্যতা বিরুদ্ধ থেকে অনেক অনেক বেশি। একমাত্র আমার অধিকার আছে আপনার উত্তরসূরি হওয়ার, আর কারণ নেই। কিন্তু আমি বুঝেছি স্যার, আমি তো বুঝেছি রক্তের টান অনেক অনেক বড়। তাই তো আপনি আপনার মেয়ের ভালোবাসার মানুষকে আপনার গদিটা ছেড়ে দিলেন, তাই না? আপনার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আপনি আপনার জামাইকে আপনার গদিতে বসাতে চাইলেন। আপনি যোগ্যতাকে কোনো প্রাধান্য দিলেন না, আপনি প্রাধান্য দিলেন আনুগত্যকে। কিন্তু স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, এই যে আপনি আমার স্বপ্নগুলো ভেঙে এভাবে চুরমার করে দিলেন, তো কি ভেবেছেন আপনার স্বপ্ন আমি সত্যি হতে দেব? কখনো না। এটাই আপনার স্বপ্ন তো, যে আপনি নিজের চোখে দেখবেন বীরু আপনার গদিতে বসছে। সেই দিনটা তো কখনো আসবে না স্যার, কারণ সেই দিনটা দেখার জন্য আপনি